হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে বিভিন্ন পর্বত সম্পর্কে আলোচনা করছিলাম, আজকে তার শেষ ভাগ। আজকে আমরা আলোচনা করব ক্ষয়জাত পর্বত নিয়ে এবং পর্বতের গুরুত্ব নিয়ে। তো দেখো, ক্ষয়জাত পর্বত সম্পর্কে আলোচনা করার আগে আমরা জেনে নেব যে ক্ষয়জাত পর্বত কাকে বলে। এই ক্ষয়জাত পর্বতের অপর নাম কিন্তু মনে রাখবে অবশিষ্ট পর্বত। কি? অবশিষ্ট পর্বত। যখন কোনো উচ্চভূমি কঠিন এবং কোমল শিলা দ্বারা গঠিত হয় না, কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত হয়, তখন বিভিন্ন ক্ষয়কার্যের ফলে কোমল শিলা বেশি ক্ষয় হয় এবং কোমল শিলা ক্ষয় হয়ে যাওয়ার ফলে কোমল শিলা সেখান থেকে অপসারণ ঘটে। এর ফলে যে কঠিন শিলা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, যা ঢাল খেয়ে নিচু হয়, তাকে আমরা ক্ষয়জাত পর্বত বলি। অর্থাৎ ক্ষয়জাত পর্বতের সঙ্গে আমরা বলবো যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে প্রাচীন উচ্চভূমির নরম শিলাস্তর অপসারিত হলে উচ্চতা হ্রাস পেয়ে কঠিন শিলা দ্বারা গঠিত গম্বুজাকার ও অনুচ্চ যে পর্বত সৃষ্টি হয়, তাকে আমরা বলবো ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত কাকে বলবো আমরা? যে কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত কোনো উচ্চভূমির যখন কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয় এবং কোমল শিলা সেখানে বিরাজমান থাকে, তাকে আমরা সেই উচ্চভূমিকে আমরা বলি ক্ষয়জাত পর্বত। কিভাবে সৃষ্টি হয়েছে দেখো, ছবির মাধ্যমে বুঝে নাও। এইটা দেখো, প্রথমে উচ্চভূমিটা এত উচ্চ ছিল, এখানে ছিল কোমল শিলা, এটা হলো কোমল শিলা আর এটা হলো কঠিন। এই কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত এই উচ্চভূমির কোমল শিলা কি হয়েছে না, ক্ষয় হয়ে এই অঞ্চলটি উপরের ভাগ কি হয়েছে, অপসারিত হয়েছে। এর ফলে এই যে দেখো, যে নিম্নভূমিটি দণ্ডমান রয়েছে না, এটাকে আমরা বলি ক্ষয়জাত পর্বত। কোমল শিলা ক্ষয় হয়ে গেছে এবং কঠিন শিলা বিরাজমান রয়েছে। এভাবেই দেখো, এভাবেই কিন্তু ক্ষয় হতে থাকে। দেখো নেক্সট, প্রথমে শিলা যতদূর পর্যন্ত, নেক্সট সেটা আরো ক্ষয় হয়েছে, আরো ক্ষয় হয়ে এর উচ্চতা আরো হ্রাস পেয়েছে এবং সর্বশেষ যে কঠিন শিলা দ্বারা গঠিত যে অঞ্চলটি রয়েছে, সেই অংশটি, যে অংশটি রয়েছে কঠিন শিলা দ্বারা, সেই অঞ্চলটি কিন্তু এখানে বিরাজমান রয়েছে। এই যে উচ্চভূমি, এই উচ্চভূমিটিকে আমরা বলবো ক্ষয়জাত পর্বত। মনে থাকবে? তো ক্ষয়জাত পর্বত কি বুঝতে পারলে? যে কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত উচ্চভূমি যখন কোমল শিলা কি হয় না, ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং কঠিন শিলা দণ্ডায়মান থাকে, সেই উচ্চভূমিকে আমরা বলি ক্ষয়জাত পর্বত। নেক্সট আমরা জেনে নেব ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য। দেখো, ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য কি কি? ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্যে সর্বপ্রথম তোমরা মনে রাখবে যে এর বয়স। মনে রাখবে এই পর্বতের বয়স কিন্তু অনেক বেশি। এই পর্বত সবচেয়ে প্রাচীন, এই পর্বত সবচেয়ে প্রাচীন পর্বত। প্রাচীন পর্বত বা মালভূমির এটি ক্ষয়প্রাপ্ত অংশ, তাই এই পর্বতের বয়স খুব বেশি। দ্বিতীয়ত দেখো উচ্চতা ও বিস্তার। মনে রাখবে দীর্ঘকাল ক্ষয়ের ফলে এর উচ্চতা ও বিস্তার সবচেয়ে কম হয়। এর উচ্চতা বিস্তার কি সর্বপ্রথম সবচেয়ে কম হয়। এই যে কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত হয়, পরে ক্ষয়প্রাপ্ত একদম যেটা তোমার কঠিন শিলা দ্বারা গঠিত হয়, সে অনুচ্চ কঠিন শিলা দ্বারা গঠিত উচ্চভূমিকে আমরা বলি কি না, ক্ষয়জাত পর্বত। তার উচ্চতা কিন্তু কম হয় এবং এর বিস্তারও কিন্তু খুব বেশি হয় না এবং এর উচ্চতা কিন্তু ক্রমশ কমতে থাকে। 3 নম্বর দেখো বন্ধুরতা। মনে রাখবে এই পর্বতের উপরিভাগ উঁচু নিচু হয় না, ঢালের বন্ধুরতাও কিন্তু কম হয়, মোটামুটি ভাবে মসৃণ প্রকৃতির হয়। মনে রাখবে কেমন না, মসৃণ প্রকৃতির হয়। ক্ষয়জাত পর্বত মসৃণ প্রকৃতির হয়। এর আকৃতি, মনে রাখবে এর আকৃতি হয় গম্বুজের মতো। কেমন না, গম্বুজের মতো।
মনে থাকবে? তাহলে ক্ষয়জাত পর্বতের আকৃতি যদি আসে কেমন, না গম্বুজের মতো। নেক্সট লাস্ট দেখো শৃঙ্গ। মনে রাখবে এই পর্বতের শিখর দেশে কোনো সূচালো শৃঙ্গ কিন্তু থাকে না। তীক্ষ্ণ বা সূচালো শৃঙ্গ থাকে না। থাকে না থাকে না থাকে না, মনে রাখবে। তাহলে এই পর্বতের বয়স কিন্তু খুব বেশি, উচ্চতা ও বিস্তার খুব বেশি নয়। বন্ধুরতা কি, বন্ধুরতা উঁচু নিচু হয় না, মোটামুটি মসৃণ প্রকৃতির হয় এবং এর আকৃতি গম্বুজের মতো এবং কোনো তীক্ষ্ণ শৃঙ্গ কিন্তু থাকে না। নেক্সট দেখো এর কয়েকটি উদাহরণ মনে রাখবে তোমরা। এর উদাহরণে মনে রাখবে যে কিছু উদাহরণ মনে রাখবে এখানে, যে ভারতের আরাবল্লী কি, আরাবল্লী, তারপর তোমার হচ্ছে আরো নীলগিরি, নীলগিরি, মহাদেব প্রভৃতি। উদাহরণ মনে রাখবে কি, আরাবল্লী, নীলগিরি এবং মহাদেব। এছাড়াও রয়েছে পরেশনাথ, স্পেনে রয়েছে তোমার সিয়েরা, রাশিয়ার উরাল, যুক্তরাষ্ট্রের অ্যাপিলেশিয়ান, সবই কিন্তু তোমার ক্ষয়জাত পর্বতের উদাহরণ। এরপরে আমরা জেনে নেব যে পর্বতের গুরুত্ব, অর্থাৎ পর্বত আমাদেরকে কিভাবে সাহায্য করে। মনে রাখবে কোন স্থানে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কিন্তু পর্বত। দেখো আমাদের ভারতের উত্তরে কি বিরাজমান রয়েছে না হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতের জন্য কিন্তু সাইবেরিয়ার যে প্রবল শীতল হাওয়া সেটা কিন্তু ভারতে আসতে পারে না। ঠিক সেভাবে এভাবেই কিন্তু হিমালয় পর্বত আমাদেরকে রক্ষা করছে সেই শীতল হাওয়া থেকে, সে বাতাস থেকে। তাহলে প্রথম পয়েন্ট কি, কোন স্থানে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। নেক্সট মনে রাখবে কোন দেশের প্রাকৃতিক সীমানা নির্দেশ করে। পর্বত কি করে, কোন দেশের প্রাকৃতিক যে সীমানা সেটা কিন্তু নির্দেশ করে। বিভিন্ন নিত্যবহ নদীর উৎসস্থল। এই পর্বতে কিন্তু বিভিন্ন নিত্যবহ নদী, অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকে, নিত্যবহ নদী মানে যে নদীতে সারা বছর জল থাকে সেই সমস্ত নদীর উৎসস্থল কিন্তু হলো এই পর্বত। এছাড়া মনে রাখবে যে গুরুত্বপূর্ণ বনজ সম্পদ। পর্বতে বিভিন্ন বন জঙ্গলের সমাহার দেখা যায়, সেখানে বিভিন্ন বনজ সম্পদ আমরা পাই। বন থেকে কি পাই আমরা, মধু পাই, কাঠ পাই, সব কিন্তু আমরা পার্বত্য অঞ্চলে যে বনভূমি সেখান থেকে পাই। দেখো পার্বত্য অঞ্চল খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। পার্বত্য অঞ্চলে যে নদীগুলি রয়েছে তার স্রোত খুব বেশি হয়, সেই স্রোতে টারবাইন ঘুরে কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। বিভিন্ন বিখ্যাত পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। পর্বতে কি হয়েছে, বিভিন্ন বিখ্যাত পর্যটন শিল্প কিন্তু গড়ে উঠেছে। কোথায়, পর্বতে বিভিন্ন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। তাহলে আশা করি ক্ষয়জাত পর্বত সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার হয়েছে। আমাদের পর্বতের যে সিরিজ সেটা আজকে শেষ হলো। সামনে আমরা মালভূমি নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।